দর্শক, আমি এই যেখানে এই ঘটনা ঘটেছে বা ঘটছে যে দেশের, সেই দেশের ব্যাপারে আমি এর আগে একটা খবর করেছিলাম। দেশটার নাম হচ্ছে মাদাগাস্কার। এটা আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত। আমি দর্শক ছবিটা দেখাতে পারি। দেশটার যে অবস্থান, যেটা আমি এর আগে দেখিয়েছিলাম, ওখানেও ওই জেন জি নেপালের মতো একটা বিষয় ওখানে ঘটেছে। দেশটার অবস্থান দেখাতে পারলে আরও পরিষ্কার হয়ে যাবে। দর্শক একটু ওয়েট, আমি ম্যাপটা দেখানোর চেষ্টা করছি। যে ওখানেও সেই একই পরিস্থিতি যেমনটি নেপালে হয়েছিল, ওখানেও সেটা হয়েছে। ওই যে নিচের দিকে মাদাগাস্কার দেখতে পাচ্ছেন, লাল রঙের। আর ভারত দেখুন কোন পজিশনে, এদিকে হচ্ছে আফ্রিকা, তার দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি দেশ, একটা দ্বীপ রাষ্ট্র দেখতেই পাচ্ছেন সমুদ্রের মধ্যে। এখানে ওই নেপালের মতো বিষয়টা হয়েছে। নানান সব সমস্যা ওখানে রয়েছে। দুর্নীতি তো আছেই, এবং সেই সঙ্গে সংকট, বিদ্যুতের সংকট, পানীয় জলের সংকট, নানান সব সংকট আছে। তো সেই জন্যে ওখানকার একেবারে মানে নতুন যে প্রজন্ম, যুব সম্প্রদায়, তারা একেবারে রাস্তাতে নেমে পড়ে। তো নেমে পড়ে প্রথমে যেটা হয়েছিল, মানে বিক্ষোভটা কিন্তু হচ্ছে অনেক দিন ধরেই কিন্তু হচ্ছে। এমনকি দর্শক, যেটা খবর, নেপালে ওই যে বিক্ষোভটা হয়েছিল জেন জিয়ের, তারা যে পতাকা নিয়ে রাস্তায় নেমেছিল, ওই টাইপের পতাকাও কিন্তু এখানে ক্ষোভ বিক্ষোভে দেখা গিয়েছিল। তো যুবদের এটা চলছিল, জেন জিয়ের মুভমেন্ট চলছিল, এবং এমন অবস্থা, মানে তিনটে ব্যাপার ছিল। একটা হচ্ছে ওখানকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, এই যে এনসে একে সরতে হবে, এবং ওখানকার যিনি রাষ্ট্রপতি রাজৌলিনা, তাকে অ্যান্ড্রি রাজৌলিনা, এই ব্যক্তি, তাকে সরতে হবে, এবং ওখানের আর এক ধনকুবের, তাকেও সরতে হবে। মানে অনেক ব্যাপার আছে যে এরা পুরো দেশকে লুটে দিচ্ছে, তো এদেরকে সব সরতে হবে। কারণ দেশের সংকট অবস্থা, কিছুতেই কিছু হচ্ছে না, বলে হচ্ছে না, কয়ে হচ্ছে না। তো রাস্তাতে নেমে একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করে এই জেনারেশন। তো এমন অবস্থা হয়েছিল প্রথম থেকে এই বিক্ষোভটা। তো তখন যেটা করা হয়েছিল, এই ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী ছিলেন এনসে, তার সরকারকে ভেঙে দিয়েছিলেন। মানে অবস্থা বেগতিক দেখে রাষ্ট্রপতি যিনি ওখানে ছিলেন, উনি যেটা করেছিলেন, এই ব্যক্তি রাজৌলিনা, অ্যান্ড্রি রাজৌলিনা, উনি যেটা করেছিলেন যে এই প্রধানমন্ত্রী যে সরকার যেটা চলছিল, সেই সরকারটাকে ভেঙে দিয়েছিলেন। সেই সরকারটাকে ভেঙে দিয়ে উনি যেটা চেষ্টা করেছিলেন, ক্ষোভের আগুনটাকে প্রশমিত করতে, যে সরকার ভেঙে গেছে, নতুন সরকার হবে, অমক হবে। তার মানে যদি এটা করলে, যদি এই জেন জিয়ের মধ্যে যদি একটা আশা, মানে আস্থা আসে, ঠিক আছে চলো নতুন করে সরকার হবে, তাহলে যদি ক্ষোভ বিক্ষোভ থামে। তো উনি ওই চালাকিটা করেছিলেন, প্রধানমন্ত্রীকে মানে সরকারটাকে, মানে প্রধানমন্ত্রীর সরকারটাকে ভেঙে দিয়ে উনি একটা স্টেবল অবস্থানে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। যেই তো ওর সরকার তো দুর্নীতিগ্রস্ত, তো সরিয়ে দিলাম, অমুক, মানে ভেঙে দেওয়া হলো, নতুন করে আবার আমরা কিছু ভাববো টাববো। কিন্তু প্রথম দিকটা খানিকটা স্থিমিত হয়ে গেছিল। তারপরেও যেটা হয়েছিল যে ক্ষোভ কিন্তু তারপরে আবার নতুন করে, মানে ওই মানে প্রেসিডেন্টকেও সরতে হবে, এরকম একটা অবস্থা। কিন্তু প্রেসিডেন্ট যেটা করছিলেন, উনি সরতে চাইছিলেন না, উনি আঁকড়ে বসছিলেন। তো উনি আঁকড়ে বসছিলেন, এবং যেটা খবর, যারা প্রোটেস্ট করছেন রাস্তাতে, তাদেরকে নাকি গুলি করার অর্ডার করেছিলেন। তো এই যে বক্তব্য শুনছেন দর্শক, হয়তো আমরা ভাষা বুঝছি না, কিন্তু যেটা খবর মিডিয়াতে এসছে, যে সেনাবাহিনীর যারা, তারা পরিষ্কার বলেছিলেন যে আমরা এই অর্ডার মানব না। প্রোটেস্ট যারা করছে, যারা প্রোটেস্টার, তারা হচ্ছেন আমাদের ভাই বোন, এদেরকে কাউকে আমরা গুলি চালাতে পারবো না, কাউকে আমরা গুলি করতে পারবো না। প্রকাশ্যে তারা মাইক হাতে বলে দিয়েছিলেন যে অর্ডার আমাদেরকে দেওয়া হচ্ছে উপর থেকে, মানে এটাকে করার জন্য, আমরা কাউকে গুলি চালাতে পারবো না, কাউকে আমরা গুলি মারতে পারবো না, সব আমাদের ভাই বোন। এইভাবে সেনাবাহিনীর লোকেরা বলে দিয়েছিলেন। এবং তারপরে যেটা হয়েছে, পুরো সেনা এই মুভমেন্টে সামিল হয়ে গেছিল। মানে এই যে জেন জিয়ের যে মুভমেন্টটা, এই মুভমেন্টের সঙ্গে সেনা সামিল হয়ে গেছে। সেনা সামিল হয়ে যাওয়ার ফলে যেটা খবর দর্শক, যিনি প্রেসিডেন্ট ছিলেন অ্যান্ড্রি রাজৌলিনা, উনি নিরুদ্দেশ, দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ওনাকে আর এখন দেশে পাওয়া যাচ্ছে না, মানে এরকম কোনো, মানে যে খবর এসছে যে উনি আর দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এবং যেটা খবর আছে মার্কেটে, যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখুন, এই যে মাদাগাস্কার, যে এই যে দ্বীপ রাষ্ট্র, এর সঙ্গে ফরাসিদের একটা অনেক আগেকারের একটা সিস্টেম, মানে ছিল, সেই উপনিবেশিক ব্যাপার স্যাপার ছিল। তো ফ্রান্সের সঙ্গে একটা যোগাযোগ ছিল।
যেটা বলা হচ্ছে যে ফ্রান্সের যিনি রয়েছেন ম্যাক্রো, তার পরামর্শে বা তার ব্যবস্থাপনায় এনাকে কোথাও ওই দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কোথায় দেওয়া হয়েছে সেটা এখনো পরিষ্কার না, কিন্তু দেশে নেই এটা মোটামুটি নিশ্চিত করা গেছে। ওখানকার মানুষ, ওখানকার বিরোধী দল যারা করেন তারাও নিশ্চিত করেছেন যে এই অ্যান্ড্রি রাজোলিনা উনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, অন্যত্র চলে গেছেন। ফলে দেশ এখন চলে এসছে পুরোপুরি সেনাদের হাতে, দেশ এখন চলে এসছে। ছোট একটা দেশ, কিন্তু অনেক ঐতিহ্য আছে ওখানে। তো এখন যেটা বলা হচ্ছে যে মানে দেশ এখন সেনার দখলে, সেনার অধীনে চলে এসছে। অর্থাৎ যার সরকার ছিল প্রধানমন্ত্রী তিনিও চলে গেছেন, মানে তার সরকার ভেঙে গেছে, প্রেসিডেন্ট তাকেও পলায়ন করতে হয়েছে। এখন সেনার হাতে দেশ চলে এসছে। এবার নতুন করে যা হয় প্রসেস হবে। তো তার মানে আরও একটা দেশ নেপালের পরে যে দেশের পতন এইভাবে হলো শুধুমাত্র রাস্তাতে এই জেন জির মুভমেন্টের জেরে, রাস্তাতে যুব সম্প্রদায় নেমে যাওয়ার জেরে সরকার ছুটে পালালো, মানে পালানোর সময় পায়নি, এমনকি সেনাবাহিনী যুক্ত হয়ে গেল মুভমেন্টের সঙ্গে। সুতরাং এই যুব সমাজ বা জেন জি যেটাকে বলছি, এরা যে কতটা পাওয়ারফুল, যদি ঠিক মতো করে নামে না, যে কোনো সরকারকে ছুটে পালাতে হবে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এক্ষুনি বলবেন তাহলে আপনি কি বলতে চাইছেন, এখানে এরকম হোক? দেখুন, এখানে কিন্তু দেশ জুড়ে হবে না, দেশ জুড়ে এটা কিন্তু এখানে হবে না। দেশ জুড়ে হওয়ার মতো এখানে ওইরকম পরিস্থিতি নেই, দেশ জুড়ে হওয়ার মতো এখানে কিন্তু সেই বিক্ষোভ নেই। দেশের সরকার যেটা রয়েছে তারা কিন্তু এই জেন জি যে গ্রুপ বা তাদের যে চাহিদা সেগুলোকে মেনে তারা চলার চেষ্টা করে। ফলে দেশ জুড়ে এরকম কিছু একটা হয়ে যাবে, এরকম হওয়ার কোনো চান্স নেই। কোথাও কোথাও হয়তো ইন্ধন দিয়ে কিছু করানোর চেষ্টা হতে পারে, কিন্তু দেশের সরকার এমন অবস্থানে আছে সেটা বুঝিয়ে বা ব্যবস্থা করতে পারবে। যেমনটা লেতে হচ্ছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে, কদিন আগে লেতেও নেপাল মডেল বলে একটা বিক্ষোভ ওখানে শুরু করার চেষ্টা হয়েছিল, কিন্তু বেশিক্ষণ সময় নেয়নি, বলা যায় কয়েক ঘন্টা। কারফিউ তো করা হয়েছিল, কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছিল, এখন পুরো ঠান্ডা। ফলে ওই রকম হবে না, ইন্ধন দিয়ে কোথাও একটা কিছু করে ফেলবেন সেটা কিন্তু হবে না। তা বলে কি কোথাও হবে না? কোথাও কি হওয়ার কোনো চান্স নেই? দেখুন, হবে কি হবে না সেটা আমি তো বলতে পারি না, কিন্তু চান্স নেই সেটাও আবার বলতে পারবো না, চান্স আছে। সেটা হচ্ছে একটাই, আমাদের পশ্চিমবঙ্গে। কেন কথাটা বলছি? কারণ পশ্চিমবঙ্গে যে ধরনের ক্ষোভ মানে বিষয়গুলো আছে, এই যুব সমাজের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ আমরা দেখছি প্রত্যেক দিন কোনো না কোনো ইভেন্টে, মানে কোনো ইস্যুতে রাস্তায় নেমে পড়ছে। যেমন ধরুন, কোথাও যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, কোথাও বলা হচ্ছে যে টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, কোথাও বলা হচ্ছে যে আরও সব আছে না মুভমেন্ট, অযোগ্যদের করতে হবে, নানান সব, মানে প্রায় সব খবর তো মিডিয়াতে সবসময় আসে না, যেহেতু অনেক খবরের ভিড় থাকে। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি আমাদের বাংলাতেও কিন্তু এই যুব সমাজ মাঝে মধ্যেই কিন্তু রাস্তাতে নেমে পড়ছে, মাঝে মধ্যেই। এবং যুব সমাজের মধ্যে ক্ষোভটা কোত্থেকে আসছে বলুন তো? হতাশার জায়গা থেকে, যে একটা জেনারেশন শেষ হয়ে যাচ্ছে, একটা জেনারেশন শেষ। আমি নিজের কথা বলি দর্শক, আমি যখন পড়াশোনা করেছি আমাদের আমলে এসএসসি নিয়মিত হতো। আমি এসএসসির দিকে আমার কোনো ঝোঁক ছিল না বলে আমি আর সেরকমভাবে চেষ্টা করিনি, কিন্তু আমাদের ব্যাচে, আমাদের আমলে যারা পরীক্ষাতে বসেছেন, মানে আমাদের ব্যাচের প্রায় ছেলে চাকরি বাকরি এখনও করছে, বন্ধু হয়, যাই হোক। মানে আমাদের জেনারেশন, মানে আমরা যখন পড়াশোনা করে মানে পিক আমাদের যে সময়টা, চাকরির যে সময়টা, সেই সময় কিন্তু সবাই মোটামুটি একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু এই 11-র পরে, তারপরে যারা পড়াশোনা করেছে 14-15 সালে যারা বেরিয়ে এসছে, পুরো শেষ, পুরো বয়সটাই তো শেষ হয়ে গেল না। আজকে 25 সাল চলছে, আর কবে তারা চাকরির জন্য করবে? যাচ্ছে তাই কাণ্ড। কবে একটা টেট হলো, লাস্ট টেট, তার বিজ্ঞপ্তি আসে না, তার আসে না, সেটা নিয়ে কত ক্ষোভ বিক্ষোভ। তারপরে দেখুন না বিজ্ঞপ্তি কত এসছে, দেখবেন পরীক্ষা, এদিকে বলা হয়েছিল বছরে 2বার চাকরি হবে, দেখবেন কি হাল হয়। তো হচ্ছে না, তো এসএসসির চাকরি হচ্ছে না, টেট দিয়ে চাকরি হচ্ছে না, তারপরে সব এত দুর্নীতি, চাকরি হয়েও চাকরি থাকছে না। তো এগুলো সবথেকে বেশি প্রভাব কাদেরকে করবে? যুব সমাজকে। তারপরে যারা চাকরি বাকরির ব্যাপারে নেই, মানে সরকারি, কিন্তু তাদের সংসার চালাতে হয়, তারাও এখানে মানে বেসরকারি কাজের, মানে কলকারখানা সেরকম নেই, তাদেরকে অন্য রাজ্যে যেতে হচ্ছে, সংসার ধর্ম ফেলে চলে যেতে হচ্ছে। সদ্য বিয়ে করেছেন কেউ, 6 মাস বিয়ে হয়নি, চলে যেতে হচ্ছে গুজরাটে, উত্তরপ্রদেশে, দিল্লিতে, মুম্বাই যেতে হচ্ছে। তো তারা কি খুব শখে যাচ্ছেন, খুব আনন্দে আছেন সেখানে? আমি তো গেছি,
আমি অনেক রাজ্যে আমি গিয়ে দেখি, আমি যখনই কোনো রাজ্যে যাই আমার একটা থাকে যে পরিযায়ী শ্রমিক কে কোথায় আছে একটু যাবো, খোঁজ করবো। সবার কাছে যাওয়া সম্ভব না, কিন্তু খোঁজ করবো। তো আমি যখনই যাই আমি দেখি মানুষগুলো এত কঠিন পরিশ্রম, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি, এক কাছে বসে কাজ করছেন, লাইট জ্বলছে, ওই বাল্ব জ্বলছে, ঠাই কাজ। যারা সোনার কাজ করে শুনতে খুব ভালো লাগে, সোনার কাজটা যে কি কঠিন আমি নিজে গিয়ে দেখেছি, কি কঠিন কাজ। ওই একটা টেবিলও না, ওই সামনে একটা বক্সের মতো, তার সামনে বসে থাকা, ওই সব লাইট জল করছে, চোখ যে তাদের কী করে ঠিক থাকে আমি শুধু ভাবছি। তো ওই টুকুস করে কাজ করি ঘন্টার পর ঘন্টা, সারা দিন সকাল থেকে রাত কেটে গেল। কি কঠিন পরিশ্রম, কি কঠিন। জরির কাজ বলে না, কাপড়ের কাজ, কত কঠিন কাজ জানো, এক কাজে বসে। তো মানে ওই সেকশনের মধ্যেও তো একটা হচ্ছে না যে তাও বাড়িতে এখানে কাজ করলাম, সংসার ধর্ম পালন হলো, যাতায়াত করলাম, একটা মনটা তবু একটা সংসার ধর্মের মধ্যে থেকে যায়। তো ওইভাবে কাজ 6 মাস, 1 বছর, 1.5 বছর, তারপর একবার বাড়ি আসা, আবার 15 দিন খুব জোর, আবার চলে যাওয়া। খুব কি ভালো লাগছে নাকি তাদের? ফলে তাদের মধ্যেও কিন্তু ক্ষোভ তৈরি হচ্ছে। দিদিমণি কি বলছেন, চলে আসুন, মাসে 5,000 টাকা দেবো, মাসে 5,000 টাকা সংসার চলে যাবে। আর উল্টোপাল্টা ন্যারেটিভ তৈরি করছেন, বাঙালি বলে নাকি অত্যাচার, সেরকম কিছু হয়নি। ফলে ক্ষোভ কিন্তু পরিযায়ী শ্রমিক, যুব সমাজ তাদের মধ্যেও বাড়ছে। আর যারা শিক্ষিত, এখানে যারা চাকরির আশায় রয়েছেন, প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছেন, তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। ফলে আমি সেই জন্যই বলছি, এই যে এখানে যে ইস্যুগুলো বলা হচ্ছে, এখন ওই দুর্নীতি, মানে এই যে বেকারত্ব, তারপরে নানান সংকট, একইভাবে তো এখানে আছে। এখানে তো সংকটের শেষ নেই, এত সংকট, চতুর্দিক দিয়ে সংকট, এবং দুর্নীতিতে একেবারে নিমজ্জিত। আমি সেই জন্যই বলছি যে যেসব ইস্যুতে আমরা দেখছি অন্যত্র এইসব ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, ওই টাইপের ইস্যু তো আমাদের বাংলাতেও আছে। তো আপনি দেশের অন্যত্র কিন্তু এরকম পাবেন না। ফলে গোটা দেশ জুড়ে বিশাল কিছু হয়ে যাবে সেটা ভাববার কোনো কারণ নেই। কিন্তু আমার কোথাও একটা আশঙ্কা, যদি সরকার ঠিক মতো করে এটাকে না ভাবে, আর সরকারের এখন যে অবস্থা, এরা আর ভেবে কিছু করে উঠতে পারে বলে আমার মনে হয় না। এরা আর করে উঠতে পারবে বলে আমার মনে হয় না, এরা পারবে না, পরিষ্কার কথা। সেজন্য এদের উচিত ভালোই মানে জনতার রায়কে মান্যতা দিয়ে চলে যাওয়া। যদি জোর করে থাকার চেষ্টা করে না, আমি সেই আশঙ্কাটা করছি। যদি 26-এ ফের জোর করে এসআইআর করতে দেবো না, এই করতে দেবো না, নাম বাদ দিতে দেবো না, বা নিজের ইচ্ছা মতো ভোট করাবো, এই করে যদি জোর করে ক্ষমতায় আসে না, মানুষ কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন যে জোর করে এসছে, এরা মানুষের রায় নিয়ে আসেনি। ফলে আমি তখন আশঙ্কাটা করছি, যখন মানুষ দেখবেন যে কিছুতেই কিছু হচ্ছে না, রাজ্যটাকে দিনের পর দিন সর্বনাশ করে দিচ্ছে, 8,000 স্কুল অলরেডি বন্ধ হয়ে গেছে, মানে চারিদিকে সংকট, রাস্তাঘাটের হাল একেবারে বেহাল, শ্মশান ঘাটে যাবে বডি নিয়ে, সেটাও যাওয়ার কোনো উপায় নেই, মানে যা হাল হয়ে গেছে। সুতরাং মানুষ কিন্তু মানে আরও কিন্তু হতাশ হয়ে যাবেন যে এরপরও যদি সরকারটার পরিবর্তন না হয়, মানে যেদিন রেজাল্ট আউট হবে, দেখবেন মানুষের মধ্যে দেখবেন কীরকম চোখে মুখে কীরকম দেখবেন, হয়তো একটা অংশ খেলা হবে, ডিজে বাজিয়ে লাফালাফি করবে, কিন্তু একটা বড় অংশ দেখবেন কি অবস্থা হবে তাদের, সেই এমন একটা হতাশা গ্রাস করবে। আর মানুষ যখন বেশি হতাশাগ্রস্ত হয়ে যান না, একটা অবসাদ টাইপের এসে যায়, তো তখন কিন্তু মানুষ বেপরোয়া হয়ে যান। যখন দেখবেন সব অন্ধকার, বেপরোয়া হয়ে যান। আর বেপরোয়া জায়গা থেকে কিন্তু মানুষ জীবনকে তুচ্ছ করে রাস্তায় নামতে শুরু করেন। আমি সেটা ভাবছি যে এরকম কিছু আমাদের এই বাংলাতে না হয়। তাই বাংলার যারা আছেন শাসক, তাদের উচিত এই সব মানে জোর করে ক্ষমতায় টিকে না থেকে মানুষের রায়কে মান্যতা দিয়ে কেটে পড়া, মানে কেটে পড়া, নাহলে কিন্তু খুব মুশকিল। আর এখানকার পুলিশ যেভাবে লাঠিচার্জ করে বিভিন্ন সময়ে শাসকের কথা শুনে, একটু দেখে শিখুন। এখানে তো ছোট দেশ, ওদের সেনা, মানে আইন শৃঙ্খলা মেনটেনের যে ব্যাপারটা, এটা সেনা, কিন্তু আমাদের পুলিশকে একটু এসব দেখে শিখতে হবে। দেখুন, পুলিশ কিন্তু প্রোটেস্টারদের ওপরে কোনো গুলি বা কিছু চার্জ করার পরিষদ তারা কিন্তু বলে দিয়েছে, সেনা। তো এখানকার পুলিশকেও ভাবতে হবে, এই যে শাসকের কথা শুনে লাঠি সোটা নিয়ে ছোটা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। মানুষের ক্ষোভ বিক্ষোভ, তাদের অধিকার, সেরকম মান্যতা দিতে হবে। চাকরি করছেন তো কী হয়েছে, একটু কৌশল করবেন। শাসকের কথা শুনে আপনারা এটা করবেন। আবার শাসক যাতে আরও ড্রামা সাজাতে পারে ভালো করে, এই মানে আরও কেস সাজাতে পারে, তার জন্য ড্রামা করবেন। আপনাদের এখানে খুব মেরেছে, এতজন ভর্তি বলে নিউজ করে দেবেন বড় করে, এত ফালতু বলতে দেখবেন আমাদের এত পুলিশ আক্রান্ত, এত জখম, এতজনের সিরিয়াস অবস্থা, কার চোখ নাকি নষ্ট হয়ে যাবে। এই যে একটা দেখেই পুলিশের তরফ থেকে এমন সব ব্যাখ্যা করার চেষ্টা হয়, যাতে করে দমন পীড়নটা আরও বেশি করে করা যায় আর কি। তো পুলিশ এই যে এটা করছে, সেনাকে দেখে শিখুন না, সেনা বলছেন ওরা আমার ভাই, আমি ওদের উপরে কিছু করতে পারবো না, চরম কিছু করতে পারবো না, বরং তারা দায়িত্ব নিয়ে নিয়েছেন।
তো পুলিশের আমাদের এখানকার বলবো তারা এমন চরম অবস্থা অনেক সময় নিয়ে থাকে যে অত্যাচার লাঠিচার্জ এমন করে, খুব খারাপ লাগে দেখে। তাদের তো বাড়ির ছেলে মেয়েদের, তার ছেলে মেয়ে তো আছে, তো তারা তো বড় হচ্ছে, তারা কি দেখছে, তাদের ভবিষ্যৎ কী দাঁড়াচ্ছে? একটু কোঅপারেট করবে না? হ্যাঁ, একটু কৌশলে করুক, যাতে আবার শাসকের নজরে না চলে আসে, আবার সে আবার আরও সমস্যা। কিছু নেতা আছেন পুলিশে, তারা নেতাগিরি করে, তাদের অন্যভাবে পুষিয়ে দেওয়া হয় না। সব পুলিশ তো খারাপ না, তো তাদের উপর চাপ তৈরি করা হয়। কিন্তু চাপ তৈরি করা হলে একটু কৌশল করতে হবে, কারণ মানুষ যদি কখনো ক্ষিপ্ত হয়ে যান তাহলে কিন্তু পুলিশও বাঁচতে পারবে না। পুলিশকেও মানে ক্ষোভটা গিয়ে পড়ে পুলিশের ওপরে, কারণ শাসকের যারা এইগুলো করছেন না, তারা সব ঠান্ডা করে বসে করছেন। তারা দেখবেন অবস্থা বেগতি দেখলে পালিয়ে যাবেন, সামনে পড়ে যাবে পুলিশ। আমি দেখেছি অন্যত্র এরকম হয়েছে, পুলিশের উপরে আক্রোশটা আছড়ে পড়ে, যেটা আমরা চাই না, আমরা কখনো চাই না। ফলে আমি মধ্য কথা এত কথা কেন বলছি? আমি কি চাই যে বাংলাতে এরকম কিছু ঘটে যাক, অগণতান্ত্রিকভাবে কিছু একটা হয়ে যাক? আমি কি সেটা চাই? আমি যেটা চাই যে পরিবর্তন হোক, নিয়মই হোক, আইন মেনেই হোক, কিন্তু আইন মেনে করতে দেওয়া হোক। যদি আইন মেনে করতে না দেওয়া হয়, একটা প্রবাদ আছে, প্রয়োজন কখনো আইন মানে না। যেটা প্রয়োজন, পরিবর্তনটা প্রয়োজন, যখন দেখা যাবে যে জোর করে আটকে রাখছো, পরিবর্তন করতে দিচ্ছ না, তখন ওই প্রবাদ অনুযায়ী কিন্তু সমাজ চলবে। প্রয়োজন কখনো আইন মানে না, যেটা খুব প্রয়োজন নিড, তখন সেটা বাধা দিলে তখন আইন অমান্য করে মানুষ সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি সেটা বলছি, সেটা যাতে না হয় সেটা ভেবে চলুন, নাহলে ভবিষ্যৎ বুঝবেন, ভবিষ্যৎই এর উত্তর দেবে। দর্শক বলুন, যা সব দেখছেন শুনছেন, যা হচ্ছে, হতে পারে অন্য দেশ, কিন্তু লিঙ্ক তো কোথাও কোথাও আমরাও খুঁজে পাই না। তো সেই জায়গা থেকে আপনাদের কাছে প্রশ্ন রাখা, কি বলবেন? যা সব দেখছেন শুনছেন অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।